স্টুডেন্টস, তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অর্থাৎ 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ফিজিক্সের কোন কোন জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট সেটা বহুবার জানতে চেয়েছো। এখন দেখো, ফিজিক্সের কোন চ্যাপ্টারগুলো খুব ইম্পর্টেন্ট এটা বলাটা খুব শক্ত। কারণ ফিজিক্সে এরকম কোনো রুল নেই যে আগের বছরে যা যা এসে গেছে সেগুলো আর পরের বছর আসবেই না। যেটা এসে গেছে হয়তো থিওরির আকারে এসেছে, হয়তো সেটা এবছর হয়তো প্রবলেম আকারে চলে আসতে পারে। আবার যেটা প্রবলেম আকারে এসেছে হয়তো সেটা হয়তো এবারে থিওরি আকারে চলে আসলো। এরকম হতেই পারে। তাই স্টুডেন্টস, কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট এটা বলা খুব কঠিন। সব চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারে কোন কোন সাব টপিক ভালো করে দেখবে সেটা নিয়ে একটা ভিডিও করা যেতে পারে। তাই আমি আজকে ভিডিওটা করলাম। এই ভিডিওতে তুমি দেখতে পাবে যে কিভাবে তোমরা অনায়াসে ফিজিক্সে 80-র উপরে স্কোর করতে পারবে। ওকে। এবং এই স্কোরটাকে আরো বাড়াতে গেলে তোমাকে কিরকম ভাবে পড়তে হবে সে সব আলোচনাই আমি এই ভিডিওটায় করব। ভিডিওটা একটু মন দিয়ে দেখবে এবং তোমরা যে যার টার্গেট সেই টার্গেট অনুযায়ী ভিডিওটাকে সেইভাবে তোমরা ব্যবহার করবে। ওকে। তো আমরা আমাদের ভিডিওর স্ক্রিনে চলে যাই। চলো। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা স্ক্রিনে চলে এসেছি স্টুডেন্টস। দেখো এখানে তোমরা হায়ার সেকেন্ডারি সিলেবাসটাকে দেখতে পাচ্ছ। তো এখানে যেটা তোমাদের খুবই বোঝা দরকার আছে সেটা হচ্ছে, দেখো, সিলেবাসের আমি প্রথম দিকে থেকে শেষের দিকে একটু বেশি যাই, কারণ শেষের দিকে চ্যাপ্টারগুলো খুব ছোট এবং ইজি স্কোর করা। তো দেখো, আমরা প্রথমে যে চ্যাপ্টারটার কথা বলবো সেটা হচ্ছে, দেখো এই চ্যাপ্টার থেকে খুব বেশি যে কোশ্চেন আসে তা নয়, কিন্তু আসে কোশ্চেন। তাই চ্যাপ্টারটাকে একটু সিরিয়াসলি হ্যান্ডেল করা দরকার আছে। কারণ চ্যাপ্টার থেকে মোটামুটি যে একটু ভালো করে পড়লে পরে তোমরা চ্যাপ্টার থেকে ভালো স্কোর করতে পারবে। যেমন লাস্টে যে চ্যাপ্টারটা রয়েছে, আমি একটু আমার ডিসপ্লেটাকে একটু বড় করে নিই, দাঁড়াও, ওয়েট প্লিজ। আশা করছি এবার তোমরা আমাকেও ঠিক মতো দেখতে পাচ্ছ। ওকে, বেশ। দেখো এখানে দেখো, সবার আগে যে চ্যাপ্টার নিয়ে বললো সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। আমি জানি যে সিলেবাস অনেক বড়, অনেকেই তোমরা হয়তো কমিউনিকেশন সিস্টেম চ্যাপ্টারটা পড়ে উঠতে পারোনি। তাদের জন্য আমি বলবো যে তোমরা কমিউনিকেশন সিস্টেম বা কমিউনিকেশন প্রিন্সিপাল এটা লিখে, তুহিন স্যার এই কথাটা লিখে ইউটিউবে সার্চ দাও। তাহলে দেখবে এই চ্যাপ্টারটা একটা প্লে লিস্ট আকারে চলে আসবে। প্রত্যেকটা ভিডিও ছোট ভিডিও আছে এবং সিলেবাসে যা যা আছে ঠিক সেইগুলোই এখানে আলোচনা করে দেওয়া আছে। তাই ভিডিওটা দেখে নাও। জাস্ট 2 দিন লাগবে ভিডিওটা পুরো দেখতে, বা একদিনেও হয়ে যাবে। তুমি টানা যদি দেখো তাহলে একদিনও পুরো ভিডিওটা হয়ে যাবে এবং সেখান থেকে নোটস তৈরি করে নাও। ওকে। তো এখনো যারা পড়োনি তাদের জন্য এইটা আমি বললাম, এটা পড়ে নাও। কারণ এখান থেকে যে মার্কসটা রয়েছে, যদিও খুব কম মার্কস, এটা ছেড়ে আসবে কেন? কারণ এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে 3-এ 3ই তুমি পাবে, তাই না? 3 মার্কস ছেড়ে আসার কোনো মানেই হয় না। তাই অবভিয়াসলি এখান থেকে 3 মার্কস অ্যাটেম্প্ট করো। এবং আমি বলবো যে এখান থেকে কি পড়তে হবে। দেখো আমরা এখানে স্ক্রিনে চলে যাচ্ছি, দেখো এখানে দূরসঞ্চার ব্যবস্থা সম্বন্ধে কি পড়তে হবে সেটা আমরা লিখে রেখেছি। দেখো লেখা আছে যে ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম মানে কোনটা জানো তো? যে একটা এন্ডে তোমার মেসেজ তুমি মডুলেট করলে, তারপরে ট্রান্সমিটারে পাঠালে, ট্রান্সমিটার থেকে একটা মিডিয়ামে দিলে, মিডিয়াম থেকে চলে গেল সোজা রিসিভারে চলে গেল, রিসিভিং এন্ডে তুমি ডিমডুলেশন করলে। এই যে প্রসেসটা, ফুল প্রসেসটা একটা ব্লক ডায়াগ্রামের আকারে প্রায়ই পরীক্ষায় আসে। আঁকতে বলে, দেখাতে বলে, সেটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এরপরে দেখো বিভিন্ন রকম যে সিগন্যাল তোমাদের রয়েছে, বিভিন্ন সিগন্যালের দেখো, আমি বলেছি ব্যান্ডউইথ, বিভিন্ন সিগন্যালের ব্যান্ডউইথের কথা আমি তো আলোচনা করি। ব্যান্ডউইথ বিভিন্ন সিগন্যালের ব্যান্ডউইথ মানে কি? ভয়েস যে সিগন্যাল সেটার ব্যান্ডউইথ কত হওয়া উচিত, মানে ফ্রিকোয়েন্সি রেঞ্জ অ্যাকচুয়ালি। ছবি পাঠাবে হয়তো, তার ব্যান্ডউইথ কত হওয়া উচিত। একটা ভিডিও পাঠাবে, তার ব্যান্ডউইথ কত হওয়া উচিত। তাই এইগুলো বলছে বিভিন্ন সিগন্যালের ব্যান্ডউইথ। এবং তারপরে দেখো লেখা রয়েছে বিভিন্ন মাধ্যমের, বিভিন্ন সিগন্যালের পাঠানোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়াম ও তাদের ব্যান্ডউইথ, মানে যে মিডিয়ামের মধ্যে দিয়ে তুমি সিগন্যাল পাঠাবে তা সেই মিডিয়ামগুলোর কিরকম ব্যান্ডউইথ হওয়া দরকার, অর্থাৎ সেই মিডিয়ামগুলো কতটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি অ্যালাউ করে, সেই মিডিয়ামগুলো জানতে হবে। যেমন তোমাদের মিডিয়াম হিসেবে কি আছে? তোমাদের মিডিয়াম হিসেবে রয়েছে যে মানে ভ্যাকুয়াম, মানে এয়ার ফ্রি এয়ার স্পেস, এটা একটা মিডিয়াম। কোয়াক্সিয়াল কেবল একটা মিডিয়াম হয়। তারপরে অপটিক্যাল ফাইবার একটা মিডিয়াম হতে পারে। এরকম বিভিন্ন রকম মিডিয়াম। এই মিডিয়ামে তার ব্যান্ডউইথ কত, অর্থাৎ ম্যাক্সিমাম কতটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেঞ্জ সে বহন করতে পারে।
এইটা তোমাদের কিন্তু জানতে হবে, এটা সিলেবাসে মেনশন করা আছে। ওকে, এরপরে তোমাদের স্কাই এবং স্পেস ওয়েভ সম্পর্কে ভালো রকম জিনিস জানতে হবে, যে স্কাই ওয়েভ স্পেস ওয়েভ দুটো জিনিস ভালো করে বই থেকে পড়ে নেবে খুব সুন্দরভাবে। এরপরে দেখো চলে আসছে মডুলেশন এবং তার প্রয়োজনীয়তা। অবশ্যই জানতে হবে মডুলেশনের প্রয়োজনীয়তা পরীক্ষাতে দেয়। দুটো তিনটে পয়েন্ট তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে যাতে মনে থাকে, এবং বানিয়ে লিখতে গিয়ে ভুল যাতে না হয়, তাই ব্যাপারটাকে অবশ্যই বুঝে নিতে হবে আগে। হুম, তুমি আমার ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে, বুঝে নিয়ে ওটাকে মনে রাখার চেষ্টা করবে। এরপরে দেখো রয়েছে অ্যান্টেনার দৈর্ঘ্য, মানে একটা সিগন্যালকে ট্রান্সফার করবে, সেই সিগন্যাল ফ্রিকোয়েন্সি জানা থাকলে তো সেই তাকে ট্রান্সমিট করতে গেলে অ্যান্টেনার কত দৈর্ঘ্য হওয়া উচিত সেটা বার করা যায়। অ্যামপ্লিটিউড মডুলেশন, মডুলেশন ইন্ডেক্স, মডুলেশন ব্যান্ডউইথ, এই প্রত্যেকটা জিনিস অ্যামপ্লিটিউড মডুলেশন, মডুলেশন ইন্ডেক্স, মডুলেশন ব্যান্ডউইথ ভালো করে দেখতে হবে। এবং মডুলেশন ডিমডুলেশন করার প্রক্রিয়াটাই বা কি জানতে হবে। এবং আরেকটা জিনিসও জানতে হবে, যেটা এখানে এখানে আমি লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে লাইন অফ সাইট, LOS, লাইন অফ সাইট কমিউনিকেশন। মানে ব্যাপারটা বুঝতে হবে, লাইন অফ সাইট মনে আছে এরকম পৃথিবীর ধরো এখানে একটা ট্রান্সমিটার, এখানে একটা ট্রান্সমিটার, এই ট্রান্সমিটারের হাইট বলে দেওয়া আছে H1 H2, তাহলে এই ট্রান্সমিটার থেকে এই ট্রান্সমিটারে যে পাঠাতে গেলে, হ্যাঁ, এই যে ডিস্টেন্সটা, ম্যাক্সিমাম ডিস্টেন্সটা কত হওয়া উচিত, বা একটা ট্রান্সমিটারের হাইট বলে দেওয়া আছে, সেই ট্রান্সমিটারটা কতটা দূর পর্যন্ত পৃথিবীর পৃষ্ঠে কতটা দূর পর্যন্ত তার সিগন্যালকে পৌঁছে দিতে পারে। ঠিক আছে, এই যে ক্যালকুলেশনটা আছে সেই ক্যালকুলেশনটা অবশ্যই তোমরা পড়ে রাখবে। যে হয়তো তোমরা জানো যে ক্যালকুলেশনটা যেরকম আছে 2 আর H করে রুট, এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা ডিডাকশনটা এবং এর ফর্মুলা দিয়ে অঙ্ক, এটা কিন্তু আসতে পারে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা দূরসঞ্চার ব্যবস্থাটাকে কি পড়বে বুঝতে পারলে। এখান থেকে এই কটা জিনিস পড়লে পারে তোমরা 3-এ 3 পাচ্ছই পাচ্ছ, কেউ আটকাতে পারছে না। ওকে, তাহলে 3 মার্কস কিন্তু এখান থেকে কনফার্ম হয়ে গেল, রাইট? তাহলে আমি লিখে রাখি কত মার্কস কনফার্ম হয়ে গেল, দেখো তোমরা কত মার্কস উঠছে সেটা তুমি দেখো। 3 মার্কস তো কনফার্ম হয়ে গেল, তাই নয় কি? তাহলে আমি এখানে 3 মার্কস 0-3 লিখে রাখছি, 3-এ 3 তো এটা পাওয়া যায়, অসুবিধার কোনো কারণ নেই, একটু পরিশ্রম করলে একটু পড়াশোনা করলে পাওয়া যায়। এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে, আমি তারপরে উল্টো দিক থেকে আসছি। এরপরে যে চ্যাপ্টারটা রয়েছে এটা হচ্ছে কি তোমার এইটা ইলেকট্রনিক ডিভাইসেস। এখানেও কিন্তু মার্কস রয়েছে 8। এই 8 মার্কস পেতে হলে তোমাকে কি করতে হবে, গত বছরে যে এগুলো এসছে সেগুলো আশা করি এই বছর আর আসবে না। হ্যাঁ, মানে সেগুলো আমি সেইভাবেই আমি তোমার এই জিনিসটা তৈরি করেছি, একটু সাজেস্টিভ ওয়েতে আমি করার চেষ্টা করেছি। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো বারবার যে স্যার একটু হলেও সাজেস্টিভ ওয়েতে করুন, সেই জন্য আমি একটু সাজেস্টিভ ওয়েতে করেছি। তার মানে এই নয় যে এইগুলোই আসবে, তার মানে এই নয় যে এইগুলোই আসবে, ঠিক বোঝা গেছে? তোমাকে পুরো সিলেবাসটাই মোটামুটি হাতের মুঠোয় রাখতে হবে। তবুও আমি বলছি সাজেস্টিভ ওয়েতে 80 পাওয়ার জন্য যথেষ্ট। মানে এইভাবে পড়লে পরে 80+ তো পাবেই পাবে, এবার 95 ওর উপর পেতে গেলে তোমাকে অন্যভাবে খাটতে হবে অবশ্যই। ঠিক আছে, সেটা আমি বলবো আস্তে আস্তে। আপাতত এখন যেগুলো বলছি সেটা হচ্ছে 80+ স্কোর করার জন্য তুমি কি করবে, কি কিভাবে পড়বে, কি তো দেখো এখানে আগের বছরের ট্রানজিস্টার থেকে প্রবলেম অনেক প্রশ্ন এসেছিল, এবছর কিন্তু ডায়োডটা খুব ইম্পর্টেন্ট। ডায়োডের ভিতরে জিনিসগুলো আগের বার এসেছিল, মানে ডায়োডের ভিতরে ডিপ্লেশন রিজিয়ান, এই ধরনের প্রশ্নগুলো ওরা দিয়েছিল এবারে। এবার আমি আশা করছি ওই ভিতরে ডায়োডের ভিতরে আর ঢুকবে না, এবার এবার ডায়োডের বাইরেই থাকবে, অর্থাৎ ডায়োড দিয়ে কি করে মডুলেশন, মানে ডায়োড দিয়ে কি করে অর্ধ তরঙ্গ এবং পূর্ণ তরঙ্গ একমুখীকরণ করা যায়, বিশেষ করে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, সেটা অবশ্যই পরীক্ষায় আসার মতো। এবার অর্ধ তরঙ্গ পূর্ণ তরঙ্গ একমুখীকরণের ব্যাপারটা খেয়াল রাখবে, ওখানে ফ্রিকোয়েন্সি কিন্তু হয়, এবং ইনপুটের ফ্রিকোয়েন্সি, যেমন এটা যদি অর্ধ তরঙ্গ একমুখীকরণ হয় তাহলে ইনপুটের যে ফ্রিকোয়েন্সি আউটপুটেরও একই ফ্রিকোয়েন্সি হবে, কিন্তু যদি পূর্ণ তরঙ্গ একমুখীকরণ হয় তাহলে বলতে হবে যে ইনপুটের ফ্রিকোয়েন্সি যা আউটপুটের ফ্রিকোয়েন্সি কিন্তু তার ডাবল হয়ে যাবে। তো ফ্রিকোয়েন্সির ব্যাপারটা মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? পূর্ণ তরঙ্গ একমুখীকরণ হলে আউটপুটের ফ্রিকোয়েন্সিটা ডাবল হয়ে যায়, ঠিক আছে? আর যদি অর্ধতরঙ্গ একমুখীকরণ করো তাহলে কিন্তু জাস্ট ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিতেই আউটপুট দেয়। এটা একটু মাথায় রাখবে, সার্কিট ডায়াগ্রামটা অবশ্যই করে রাখবে। পরে আছে জেনার ডায়োড, এর সাহায্যে ভোল্টেজ রেগুলেটর, খুব ইম্পর্টেন্ট, এবারে খুব ইম্পর্টেন্ট। সার্কিট ডায়াগ্রামটা বারবার প্র্যাকটিস করবে, এক্সপ্লেনেশনটাও প্র্যাকটিস করবে। এরপরে এরপরে এই আগের বার তো এলইডি চলে এসেছিল, এবারে কিন্তু সৌরকোষ আর ফটোডায়োড খুব ইম্পর্টেন্ট। সৌরকোষ ফটোডায়োড তাদের গ্রাফ, তাদের কি থিওরি সব আমার চ্যানেলে বলা আছে। যদি বুঝতে অসুবিধা হয় বই থেকে পড়ে, তাহলে ওই কি জাস্ট লিখবে ফটো ডায়োড বা সোলার সেল, লিখে তুহিন স্যার সার্চ বলে লিখে সার্চ করবে, দেখবে খুব সুন্দর ছোট্ট একটা ভিডিও চলে আসবে, সেটা খুব সহজেই তুমি বুঝতে পারবে। সেটা জাস্ট একটু পড়ে নাও, ভিডিওটা দেখে একটু পড়ে নাও, একটু নোটটা নিয়ে নাও, বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট লাগবে এবারটা বুঝতে এবং নোট নিতে, তৈরি করে নাও, আসতেই পারে এবারে। ওকে, এরপরে যেটা আসবে, আগের বারে ট্রানজিস্টার থেকে কি করে অ্যাপ্লিফিকেশন হয়ে দিয়েছিল, এইবারে ট্রানজিস্টারের কমন এমিটার মোডের বর্তনী দিতে পারে,
বিভিন্ন বায়াসিং এর কি কারণ, মানে ট্রানজিস্টারে যে বিভিন্ন রকম বায়াসিং থাকে না, যে কাট অফ রিজনে এরকম বায়াসিং থাকে, স্যাক্রিপ্ট রিজনে এরকম বায়াসিং থাকে, হুম, তোমাদের স্যাচুরেশন রিজনে কিরকম বায়াসিং থাকে, এই বায়াসিং গুলো কেন থাকে এটা তোমাকে তৈরি করে রাখতে হবে। এবারে ট্রানজিস্টরের বিটা নির্ণয় করা, বিভিন্ন ধরনের তড়িৎ প্রবাহ সংক্রান্ত সময় আইবি, আইসি এবং আইই নিয়ে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে ইউজ করা। আর তোমরা তো জানো যে আইই ইকুয়াল টু কি, আইবি প্লাস আইসি, এই ফর্মুলাটা যে আছে তোমাদের, ঠিক আছে, এই ফর্মুলাটা আইবি আইই, আমি আরো ভালো করে লিখছি, আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি, এই ফর্মুলা দিয়ে অঙ্ক আসতেই পারে, তৈরি থাকতে হবে। এবং ট্রানজিস্টার যে সুইচিং অ্যাকশনটা অবশ্যই করে রাখবে, ট্রানজিস্টারের সুইচিং অ্যাকশন, ট্রানজিস্টারের সুইচিং অ্যাকশনটা লেখা হয়নি এখানে, একটু লিখে দিই। ট্রানজিস্টার বিটা, বিভিন্ন ধরনের তড়িৎ প্রবাহ সংক্রান্ত সূত্র, আর এখানে সুইচিং অ্যাকশন, সুইচ, ওকে, সুইচিং অ্যাকশন, সুইচ হিসেবে ট্রানজিস্টার প্র্যাকটিস করবে। এবার আসছে ডিজিটাল ইলেকট্রনিক্স। ডিজিটাল ইলেকট্রনিক্স খুবই সোজা, এখানে চাপের কিছু নেই, তোমরা জানো অ্যান্ড অর নট গেট, ইউনিভার্সাল গেট, এগুলো প্র্যাকটিস করে রাখবে। অ্যান্ড অর নট গেটের ট্রুথ টেবিল এবং ইলেকট্রিক্যাল সার্কিট অবশ্যই করে রাখবে। অ্যান্ড অর নট গেটের ট্রুথ টেবিল এবং ইলেকট্রিক্যাল সার্কিট অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। এবং অ্যান্ড গেটের বিট ডায়োড দিয়ে যে রিপ্রেজেন্ট আছে অ্যান্ড গেটের, সেটা অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। আগেবার অর গেটটা এসেছিল, এবার অ্যান্ড গেটের আর নট গেটের ডায়োড এবং ট্রানজিস্টার দিয়ে সার্কিট যে বানানো যায় সেটা করে রাখবে। বোঝা গেছে? আচ্ছা, আর ট্রুথ টেবিল তো রয়েছে, ন্যান্ড নর গেটের ট্রুথ টেবিল, এক্সর গেটের ফরমেশন, ওকে। এবং ন্যান্ড এবং নর গেট কেন ইউনিভার্সাল গেট বলে, ন্যান্ড বা অর্থাৎ ন্যান্ড গেট দিয়ে নট অ্যান্ড অর এগুলো কি করে বানানো যায়, বা অ্যান্ড গেট দিয়ে কি করে, ন্যান্ড গেট দিয়ে কি করে অ্যান্ড অর নট বানানো যায়, বা নর গেট দিয়ে কি করে অ্যান্ড অর নট বানানো যায়, এইগুলো প্র্যাকটিস করে রাখবে সার্কিট ডায়াগ্রাম করে করে। ওকে, তো এই হয়ে গেল তোমাদের, ইজি আছে, এটা চাপ নেই। এছাড়া ওই বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি কনভার্সন, পয়েন্ট ডেসিমাল মানে পয়েন্ট থাকলে কিরকম ভাবে করতে হয়, পয়েন্ট না থাকলে কিভাবে করতে হয়, এই কনভার্সন গুলো এগুলো একটু প্র্যাকটিস করে রাখবে, তাহলে এখান থেকে কোনো ব্যাপারই না। এই জায়গায় অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স থেকে অনায়াসে তুমি কিন্তু মার্কস তুলে দিতে পারবে, দুর্দান্ত একটা মার্কস, এইটে এইটি পেতে পারবে, এখানে এইটে এইটি পাওয়ার না পাওয়ার কোনো কারণ নেই। ওকে, বেশ, এর পরে যে প্রশ্ন আসছে, পরমাণু ও নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াসের কত মার্কস আছে? 6 মার্কস আছে, 6 মার্কস আছে এখানে। কিন্তু এইবারে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, এখানে যা লিখেছি তো লিখেছি, এই অংশটি এখানে অংশটি সব থেকে গুরুত্বপূর্ণ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আছে এই জায়গাটা। নিরবিচ্ছিন্ন এবং বৈশিষ্ট্যগত এক্সরে যে আছে না, মনে মনে পড়ছে, কন্টিনিউয়াস এক্সরে, ক্যারেক্টারিস্টিক এক্সরে, ওইটা খুব ভালো করে পড়বে। হ্যাঁ, নিরবিচ্ছিন্ন এক্সরে সংক্রান্ত কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য বার করার যে কায়দাটা, কাট অফ তরঙ্গ দৈর্ঘ্য বার করার যে ফর্মুলাটা রয়েছে, ঠিক আছে, মোজলে সূত্র দিয়ে বিভিন্ন রকম অঙ্ক বা মোজলে সূত্রটা লেখা খুব ইম্পর্টেন্ট। আর নিউক্লিয়ার ফিজিক্সে এবারে তো ওই আগের বারে তো গ্রাফটা এসে গেছে, তাই এইবারে ভর ত্রুটি এবং বন্ধন শক্তি নির্ণয় করা কি করে যায়, এবং তেজস্ক্রিয়তা সংক্রান্ত অঙ্ক, এই কটা জিনিস ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এবং এর সাথে যেটা লেখা হয়নি সেটা অবশ্যই বলবো আমি, একবারও বলা উচিত, সেটা হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টার, নিউক্লিয় রিয়াক্টার, নিউক্লিয়ার রিয়াক্টার প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা প্রত্যেকটা পার্টসের কাজ, প্রত্যেকটা পার্টসের কাজ এবং ইম্পর্টেন্স, এটা তুমি অবশ্যই তৈরি করে রাখবে, এখানে লেখা হয়নি সেটা করে রাখতেই হবে, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন হবেই হবে, ক্লিয়ার? এবং তেজস্ক্রিয়তা থেকে প্রশ্ন যদি দেয় তো পারবে ইজি, বা তেজস্ক্রিয়তার যে ফর্মুলাটা প্রমাণ সেটা হয়তো দেবে না, কিন্তু তেজস্ক্রিয়তার অঙ্কও কিন্তু দিতেই পারে। ওকে, আচ্ছা, এটা ছাড়া এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা কিন্তু আগেরবার এই পার্ট থেকে প্রচুর প্রশ্ন হয়ে গেছে, সেই জন্য এই পার্টটা আমি এবার অতটাই গুরুত্ব দিচ্ছি না। তবুও আমি বলে রাখবো যে এই যে পরমাণুর যে কক্ষপথের ব্যাসার্ধ, এইগুলো নির্ণয় করা এবং ব্যাসার্ধের ফর্মুলাটা মনে রাখা, ইলেকট্রনের বেগের ফর্মুলাটা মনে রাখা, ইলেকট্রনের শক্তির সূত্রটা মনে রাখা, এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে একদম সুন্দরভাবে। এবং রাদারফোর্ডের এই জায়গাটা কিন্তু আবার একটু ইম্পর্টেন্ট আছে, রাদারফোর্ডের পরীক্ষা সংক্রান্ত আলফা কণার ন্যূনতম দূরত্ব, ঠিক আছে, লিস্ট ডিস্টেন্স অ্যাপ্রোচ, মানে একটা আলফা কণাকে তুমি সোনার ফয়েলের দিকে ছুড়ে দিলে, সেই সোনার ফয়েলের দিকে ছুড়ে দিলে ওটা ম্যাক্সিমাম কত ডিস্টেন্স যাবে ওর দিকে, সেইটা ক্যালকুলেট করা, এটা কিন্তু তোমাকে দিতেই পারে আমাকে। হুম, তাই অবশ্যই লিস্ট ডিস্টেন্স অ্যাপ্রোচ, ওকে, বা নিয়ারেস্ট অ্যাপ্রোচ বলতে পারো তুমি, এটা কিন্তু করে রাখতে হবে, ক্লিয়ার? আর কক্ষের ব্যাসার্ধ ট্যাসার্ধ এগুলো আহ, আগের বারে এখান থেকে প্রশ্ন হয়ে গিয়েছে, নাও দিতে পারে, আবার দিতেও পারে, না দেওয়াটাই উচিত, যেহেতু এইটা এইবার এই জায়গাটা আগেরবার আনটাচ ছিল, তাই এই জায়গা থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা একটু বেশি রয়েছে। ওকে,
পরে আমি আসছি পদার্থের দ্বৈত সত্তায়। খুবই ছোট চ্যাপ্টার, এখান থেকে বলার কিছু নেই, এখান থেকে এরকম ভাবে প্রশ্ন আগেরবার যেটা এসেছিল এবার আসে না, এরকম বলা যায় না। তবে এই কটা জিনিস একটু ভালো করে দেখবে। ডি ব্রগলি রিলেশন মানে ডি ব্রগলি যে সূত্রটা, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা, ইলেকট্রনের যে তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো রয়েছে ইলেকট্রনের, মানে ইলেকট্রনের ডি ব্রগলি ওয়েভলেন্থ, ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় যে অঙ্কগুলো আছে সেগুলো দেখে রাখবে। এবং আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইফেক্ট সংক্রান্ত সেই অঙ্ক, এবং আইনস্টাইনের ফটো ইলেকট্রিক সংক্রান্ত সূত্রটা, এর বিবৃতি। ব্যাস এই কটা জিনিস। কি কি বললাম? আইনস্টাইনের ফটো ইলেকট্রিক সংক্রান্ত বিবৃতি, ডি ব্রগলি রিলেশন, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় সংক্রান্ত অঙ্ক, এই কটা জিনিস খুব ভালো করে দেখে রাখবে। এছাড়া তোমাকে ফটো ইলেকট্রিক এফেক্টের যে গ্রাফ গুলো রয়েছে, ফটো ইলেকট্রিক এফেক্টের যে গ্রাফ গুলো রয়েছে, প্রত্যেকটা গ্রাফ তোমরা হাতে এঁকে বারবার বারবার আঁকবে। প্রত্যেকটা গ্রাফ তুমি হাতে আঁকবে। ফটো ইলেকট্রিক ইফেক্টের গ্রাফ গুলো খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট। ওকে, দেখবে 3 ধরনের গ্রাফ আছে। ওই 3 ধরনের গ্রাফ কিন্তু বারবার লিখে লিখে প্র্যাকটিস হবে। গ্রাফ থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে দিতে পারে। বেশ, এর পরে আসছি সব থেকে আচ্ছা, এইটা তো হয়ে গেল নিউক্লিয়ার ফিজিক্স, পরমাণু নিউক্লিয়াস তোমার হয়ে গেল। পরমাণু নিউক্লিয়াসে কত আছে? 6 আছে। এখান থেকে 6 পাওয়াটা খুব একটা কঠিন কাজও না। হ্যাঁ, এবং ডুয়াল নেচার, এখান থেকে 4 পাওয়াটাও খুব একটা কঠিন ব্যাপার নয়। ইজি চ্যাপ্টার, এগুলো সব ইজি চ্যাপ্টার। এটা এটা এগুলো সব ইজি চ্যাপ্টার। এর পরে যে চ্যাপ্টারটা আছে সেটা অনেক বড় চ্যাপ্টার, একে হাতের মুঠোয় আনাটাও একটু ঝামেলা আছে। তবুও আমি বলছি বড়, যত বড় চ্যাপ্টার তত সুন্দর আমি সাজেশন আমি এখানে করার চেষ্টা করেছি। আলো থেকে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে 5 নম্বরের কোশ্চেনে আগের বারে না লেন্স মানে জিওমেট্রিক্যাল অপটিক্স থেকে প্রশ্ন চলে এসেছে। লেন্স মেকার ফর্মুলা, বক্রতলে প্রতিসরণ, এগুলো সব চলে এসছে, সব চলে এসছে। প্রতিসরণের ওই ধরনের ব্যাপারগুলো সব চলে এসছে। অর্থাৎ আগেরবারে লেন্সটা আনটাচ ছিল, তাই এবারে লেন্সটা কিন্তু ভালো করে পড়বে। আলোর মধ্যে এই যে লেন্স, বস্তুর দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, মানে 1/v 1/f এর ওই যে ফর্মুলাটা আছে না, ওই ফর্মুলাটা প্রমাণ। লেন্সের সমবায়ের তুল্য ফোকাস দূরত্ব খুব ইম্পর্টেন্ট। আর উত্তর লেন্সের সদ্বিম্ব গঠন সম্পর্কিত কয়েকটি সমস্যা দেখবে ছায়ার বইতে 3.21 যে অধ্যায় পার্টটা আছে, 3.21 যে পার্টটা আছে ওইখানে দেখ যেটা আছে ওই অনুচ্ছেদটা ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এখান থেকে প্রশ্ন আসার চান্স বেশি। ঠিক আছে, আগেরবার প্রিজম দিয়ে অঙ্ক এসেছিল, তাই এবার কিন্তু লেন্স ভীষণ 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 ইম্পর্টেন্ট। আর প্রিজম দিয়ে অঙ্ক এলো, প্রিজমের যে মিনিমাম ডেভিয়েশনের যে কেস, ওই কেসটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। প্রিজমের মিনিমাম ডেভিয়েশনের কেস থেকে অঙ্ক দিতেই পারে। ওকে, বেশ, এরপরে মানব চক্ষু, টেলিস্কোপ আর মাইক্রোস্কোপ, এই 3টে জিনিস একটু প্র্যাকটিস করে রাখবে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে। মানব চক্ষু, টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, এদের ম্যাগনিফিকেশন, মানব চক্ষু কত রকম লেন্স, কিরকম লেন্স দরকার একটা মানুষের, এরকম দূরদৃষ্টি এত, তাহলে এই বস্তুটাকে কাছে দেখতে কিরকম লেন্স দরকার। ওই মানে ওই চশমা টাইপের যে অঙ্ক খুব ইম্পর্টেন্ট, এবার খুব ইম্পর্টেন্ট মানব চক্ষু, তাই মানব চক্ষু ভালো করে পড়বে। আর টেলিস্কোপ মাইক্রোস্কোপের রে ডায়াগ্রামটা আঁকবে আর অ্যাপ্লিকেশন ফর্মুলাটা মনে রাখার চেষ্টা করবে, ওখান থেকে যাতে অঙ্ক তুমি পারো। ঠিক আছে, এটা মাথায় রাখবে। এরপরে ভৌত আলোক বিদ্যা, কিন্তু এবার 5 নম্বরের যে কোশ্চেনটা হবে না সেখানে আমার মনে হচ্ছে পুরো প্রশ্নটা ভৌত আলোক বিদ্যা থেকে দিয়ে দেবে। কারণ দেখো অপটিক্সের কোশ্চেন শুধুমাত্র 5 নম্বর না, অপটিক্সের কোশ্চেন দেখো এখানে এই যে 2 নম্বর, এক এমসিকিউতে আছে 1 মার্কসের একটা কোশ্চেন দেবে, 3 মার্কসের দুটো কোশ্চেন দেবে তোমাকে। ঠিক আছে, এই জায়গাগুলো আমি মনে করছি জিওমেট্রিক্যাল অপটিক্স থেকে দেবে। কিন্তু এই 5 মার্কসটা কোনোদিনও এইবারে জিওমেট্রিক্যাল অপটিক্স থেকে দেবেই না। আমার যা মনে হয় এবার 5 মার্কসটা আসবে ফিজিক্যাল অপটিক্স থেকে। খুব ভালো করে ওই তোমার হাইগেনের প্রিন্সিপাল দিয়ে প্রতিসরণ প্রতিফলনের প্রমাণ খুব ভালো করে বারবার প্র্যাকটিস করবে। ওকে, এবং তার সাথে তোমার ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের যত রকম ভেরিয়েশন আছে, যত রকম কায়দা আছে, যত রকমের অঙ্ক আছে, সেই ফিল্ম ঢুকিয়ে দিলে কতটা শিফট করে যায় আলো, সেই ধরনের প্রবলেম সহ এটাকে খুব ভালো করে তৈরি করবে। এবং এরপরে ডিফ্র্যাকশন আছে, ডিফ্র্যাকশন সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন ইজি আছে, জাস্ট ফর্মুলাটা কি করে আসছে এবং ফর্মুলাটার ব্যবহার, এইটা খুব ভালো করে তৈরি করবে। এবং এর সাথে সাথে তোমাকে পোলারাইজেশনও পড়তে হবে, কারণ পোলারাইজেশন থেকেও অঙ্ক কিন্তু আসার চান্স রয়েছে, বিশেষ করে ম্যালাস ল থেকে। মানে একটা পোলারয়েড রয়েছে, তার সাথে এত 30 ডিগ্রি ঘুরিয়ে দিলাম, তাহলে ইনসিডেন্ট ইন্টেন্সিটিটা আলটিমেটলি যখন বেরোবে তখন তার ইন্টেন্সিটি কত হয়ে যাবে। ম্যালাস ল ভেরি 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 ইম্পর্টেন্ট পোলারাইজেশন। ওকে, তো এই কটা জিনিস আমি বললাম, একটু ভালো করে পড়ে রাখবে। বেশ, তো অপটিক্স থেকে 9 9 করে তোমার তো এখানে কত মার্কস আছে? তোমার এখানে রয়েছে অপটিক্স থেকে 14টা মার্কস রয়েছে। আমি ধরে নিচ্ছি 14 তোমায় পেতে হবে না, এই 14 তুমি অনায়াসে 10 তো পেতে পারো। 4টে মার্কস আমি ক্ষমা করে দিলাম, 4টে মার্কস হয়তো তোমার মিস হয়ে যেতে পারে, কিন্তু 10 তো পাবেই পাবে। যা বললাম সেটা যদি পড়ো 10 পেতে, মানে পাবেই 10, 10 মিনিমাম পাবেই। এর পরে দেখো রয়েছে আমি আসবো পদার্থে, সরি
কোথায় যাবো? পদার্থের দ্বৈত সত্তা তো বলে দিলাম, আলো বলে দিলাম। হ্যাঁ, এবার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গে এই সরণ প্রবাহটা বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ডিসপ্লেসমেন্ট হবে এই জায়গাটা, এটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট হবে। ডিসপ্লেসমেন্ট কারেন্টের ফর্মুলাটা কি করে আসছে, সেই ফর্মুলা দিয়ে অঙ্ক একটু দেখে যাবে, ইজি আছে। ঠিক আছে, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে। বিভিন্ন ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্কের সীমা, এটা একবার একটা শর্ট ভিডিওতে আমি বলেছিলাম। মানে আমি বলছি রেডিওর যে সীমাটা হয় সেটা 10 টু দি পাওয়ার, 10 টু দি পাওয়ার কি হয় না, 3 থেকে 10 টু দি পাওয়ার তোমার 9 পর্যন্ত হয়। রেডিও মাইক্রো যেটা হয় 10 টু দি পাওয়ার 9 হার্জ থেকে 10 টু দি পাওয়ার তোমার 10 টু দি পাওয়ার 12 হার্জ পর্যন্ত হয় মাইক্রোওয়েভ। ঠিক আছে, রেডিও ওয়েভ এটা, মাইক্রোওয়েভ এটা। এবার ইনফ্রারেড যেটা হয় সেটা 10 টু দি পাওয়ার 12 হার্জ থেকে শুরু হবে এবং দেখা যাচ্ছে 10 টু দি পাওয়ার 14 হার্জ পর্যন্ত চলবে। তো এই যে রেঞ্জগুলো, এই রেঞ্জগুলো কিন্তু একটু মনে রাখবে, এবং এইটা কি করে মনে রাখতে হয় সেই নিয়ে একটা ভিডিও আমি করেছি। একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে প্রথমে খুঁজলেই পেয়ে যাবে, চ্যানেলটা খুলে জাস্ট প্রথমে দিকে শর্ট ভিডিও খুঁজবে, দেখবে একটা সুন্দর ট্রিক্স আমি বলেছি। ওকে, এই ভিডিওতে আর ট্রিক্সটা বললাম না। ক্লিয়ার? তো এইগুলো মনে রাখবে, কোনটার কত ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এটা পরীক্ষায় খুব আসে। ওকে, এরপরে আমি আসছি এই যে ই বাই বি ইজ ইকাল টু সি, এটা দিয়ে বিভিন্ন রকম অঙ্ক দিতে পারে, বা সি ইজ ইকাল টু 1/√, ইপসাইলন নট মিউ নট, এটা দিয়ে অঙ্ক দিতে পারে। পয়েন্টিং ভেক্টর কি জিজ্ঞাসা করতে পারে, এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব, তড়িৎচুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব, অর্থাৎ এই যে প্রমাণটা আছে না, ইউ ইজ ইকাল টু 1/2 ইপসাইলন নট স্কোয়ার, এই যে প্রমাণটা, এটা হচ্ছে প্রবাহ ঘনত্ব, শক্তি ঘনত্ব। এই শক্তি ঘনত্বের প্রমাণটা তোমাদের দিতে পারে। ওকে, তো এটা করে রাখবে, চাপ নেই, সুন্দর আছে জায়গাটা। এরপরে আমি আসবো তড়িৎচুম্বকীয় আবেশ। আচ্ছা, এইটাতে কত মার্কস ছিল? তড়িৎ, এটা পুরো ফুল মার্কস পাবে। এটাতে তড়িৎচুম্বকীয় তরঙ্গে যেটা রয়েছে ফুল মার্কস না পাওয়ার কোনো কারণই নেই। এর কত আছে? 3 মার্কস আছে, 3-3ই তুমি পাবে, 3-3ই তুমি পাবে। এরপরে যেটা আসছে ম্যাগনেটিক ইফেক্ট অ্যান্ড কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। এটা ম্যাগনেটিজম থেকে যে প্রশ্ন কি কি পড়বে দেখে নাও। ম্যাগনেটিজমে আগেরবার তোমার অ্যাম্পিয়ারের সার্কিটের ল এসে গেছিল, তাই এবারে যেটা খুব ইম্পর্টেন্ট, ম্যাগনেটিজমে আমি পরে আসছি, আগে তড়িৎচুম্বকীয় আবেশটা একটু বলা হয়নি গো। আরএমএস আর আরএমএসটা বলে দিই, তড়িৎচুম্বকীয় আবেশ আর আরএমএসটা বলে দিই। আগে তড়িৎচুম্বকীয় আবেশ থেকে যে প্রবলেমগুলো ইম্পর্টেন্ট এবার, এই যে ইজ ইকুয়াল টু বিভিএল, তারপরে যদি একটা মানে দণ্ড যদি ঘোরে তাহলে তার কত হবে, হাফ বি ওমেগা স্কোয়ার, এই প্রমাণ দুটো অবশ্যই করে রাখবে, এই প্রমাণ থেকে অঙ্কও দিতে পারে। আবিষ্ট তড়িৎচালক বলে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্ত, অর্থাৎ এরকম একটা রড আছে এইভাবে ম্যাগনেট ফিল্ডের মধ্যে এই দিকে যাচ্ছে, তাহলে কোন দিকটা পজিটিভ আর কোন দিকটা নেগেটিভ হবে সেটা জানা, ফ্লেমিংয়ের ডান হস্ত প্রয়োগ করে এটা শিখতে হবে। সাবেশ ও পারস্পরিক আবেশের যে ফর্মুলা, সেই ফর্মুলার ডিরাকশন এবং ফর্মুলা মনে রাখতে হবে। ডিরাকশন তো করতে জানতে হবে, ফর্মুলাটাকেও মনে রাখতে হবে, কারণ অঙ্ক দিয়ে করতে হবে প্রয়োজন মতো। তো এই তড়িৎচুম্বকীয় আবেশের সাথে সাথেই পরিবর্তী প্রবাহটা আছে, পরিবর্তী প্রবাহ থেকে আর কি করে আরএমএস মান বার করাটা জেনে রাখবে, ডায়নামোর যে জেনারেটর তার ম্যাক্সিমাম ভোল্টেজের ফর্মুলাটা জেনে রাখবে। এলআর, এলসিআর আর এলসি, এই এলআর, এলসি আর সিআর, এই বর্তনীগুলোর পড়তে পড়তে ভোল্টেজের সাথে কি করে কারেন্টের ফেজ ডিফারেন্স হয় এটা মনে রাখবে, বা প্র্যাকটিস করে রাখবে, এটাও দিতে পারে। এবং তার সাথে সাথে পাওয়ার ফ্যাক্টর, মানে আইআরএমএস, ভিআরএমএস, কস ফাই, সেই পাওয়ার ফ্যাক্টর, এবং তোমাদের যে কোয়ালিটি ফ্যাক্টর, সেই দুটো জিনিস একটু পড়ে রাখবে ভালো করে, তাহলে কিন্তু তোমার বেশি হয়ে গেল। তাহলে এই দুটো কিন্তু খুব ইজি আছে, এগুলো নিয়ে ঝামেলার কিছু নেই, খুব ঝামেলার কোশ্চেন এখানে দেওয়া হয় না। তো এখান থেকে যেটা হতে পারে, 8 মার্কস আছে, এখান থেকে যদি 6 তো অনায়াসে পেতেই পারো। 6 তো কোনো ব্যাপারই না, 6 তোলা। ওকে, এরপরে আমি আসবো ইলেকট্রোম্যাগনেটিজমে আসবো। এরপরে আমি আসবো ইলেকট্রোম্যাগনেটিজমে। ওকে, ইলেকট্রোম্যাগনেটিজমে তুমি কি করবে? ইলেকট্রোম্যাগনেটিজমে এটা কিন্তু বায়ো সাভার্স ল বেশি ইম্পর্টেন্ট। আগের বারে যেমন তোমার কি এসেছিল, আগের বারে তোমার এসেছিল হচ্ছে সার্কুইটাল ল আম্পিয়ারের, এবার কিন্তু বায়ো সাভার্স ল খুব ইম্পর্টেন্ট, বায়ো সাভার্স ল ইম্পর্টেন্ট, এবং তার যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেই অ্যাপ্লিকেশন গুলো খুব ইম্পর্টেন্ট। বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে, বৃত্তাকার কুণ্ডলীর অক্ষের উপর যে ম্যাগনেটিক ফিল্ড বার করা, সেগুলো খুব ইম্পর্টেন্ট, খুব। ঠিক আছে, এবং এর সাথে চুম্বক ক্ষেত্রের তড়িৎ আধান গেলে পরে কি হয়, সেটা ঘুরে সার্কুলেট করতে থাকে, সেটা থেকে তোমার সাইক্লোট্রন চলে আসছে, সেই সাইক্লোট্রন ভালো করে পড়তে হবে। ওকে,
এবং কোন লুপ তার থাকলে পরে তার উপর যে বল তৈরি ফিল হয়, এফ এফ ইকুয়াল বিআইএল, বা টর্ক তৈরি হয় এফ ইকুয়াল টু বিআইএ। ঠিক আছে, এগুলো সব তোমাকে প্র্যাকটিস করে রাখতে হবে। ঠিক আছে, বিভিন্ন রকম অঙ্ক তোমাদের কিন্তু এখান থেকে আসতেই পারে, এবং এটা ইজি আছে, এটা সমস্যা কিছু নেই। ওকে, ইলেকট্রোম্যাগনেটিজমের চুম্বক ক্ষেত্রে রাখা তো আচ্ছা হয়ে গেল। গ্যালভানোমিটারের তড়িৎ সুবিদিতা বিভব সুবিদিতা বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট। গ্যালভানোমিটারের তড়িৎ সুবিদিতা এবং বিভব সুবিধা বলতে, বিভব সুবিধা বলতে কি বোঝো? ওকে, আচ্ছা। এরপরে রয়েছে পদার্থের চুম্বক ধর্ম এবং হিস্টেরিসিস। এটা খুব ভালো করে পড়ে, পদার্থের চুম্বক ধর্ম কিন্তু ভালো, খুব ইম্পর্টেন্ট আছে, এটা তোমার কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে, ভালো করে পড়তে হবে পদার্থের চুম্বক ধর্ম মানে কোনটা কি, বি, এইচ, এগুলোর ডেফিনেশন, তারপরে তোমার চুম্বকন ক্ষমতা, চুম্বকন প্রবণতা, রিটেন্টিভিটি, এইটা ভালো করে জানতে হবে। হিস্টেরিসিস অবশ্যই খুব ভালো করে জানতে হবে, হিস্টেরিসিস, হিস্টেরিসিস কি, হিস্টেরিসিস এই লুপটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করছে, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। এরপরে আমি আসি ইলেকট্রিসিটিতে আসবো। ইলেকট্রিসিটিতে এইবারে প্রতিবারই তো ওই তোমার আণবিক লেভেল থেকে প্রশ্ন দেয়, মানে ড্রিফট ভেলোসিটি সংক্রান্ত, মোবিলিটি ফ্যাক্টর সংক্রান্ত প্রতিবারই প্রশ্ন দেয়, এবারও দেবে। ছোট অঙ্ক থাকতে পারে তার সাথে। হুইটস্টোন ব্রিজ কি করে কারচপের সূত্র দিয়ে ব্যালেন্স পজিশন আছে দেখানো যায়, দেখাতে জানতে হবে। তো মিটার ব্রিজ তো ভয়ানক ইম্পর্টেন্ট, মিটার ব্রিজ এবার তো ভয়ানক ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট মিটার ব্রিজ। মিটার ব্রিজের যে প্রান্তিক ত্রুটি কি করে নির্ণয় করতে হয়, মিটার ব্রিজের বিভিন্ন রকম প্রবলেম অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। আর ব্যাটারি সমবায়ক আছে, মানে ব্যাটারি সমবায়, রেধন না কিন্তু ব্যাটারি সমবায়, এবং এর সাথে সাথে তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত ফল, এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। তো তাপীয় ফল থেকে যা যা আছে সবই পড়বে। ওকে, এবং ফিউজ তার সম্পর্কিত অঙ্ক তোমাকে কিন্তু করতে জানতে হবে। ক্লিয়ার? তো এইবারে আমরা যেটা আসবো সেটা, তো স্টুডেন্টস এবারে আমরা তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব থেকে কি কি পড়তে হবে এটা আমি এবার আলোচনা করব। এটা বেশ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বড় আছে। ওকে, তো এখান থেকে যেটা আহ, পড়তে হবে তোমাদের, দেখো তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব সম্পর্কে বিভিন্নভাবে সম্পর্ক, তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবের সম্পর্ক মানে ই ইজিক্যাল টু মাইনাস ডিভিডিএক্স, এই সম্পর্ক রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম হয়, এগুলো করতে হবে। ওকে, এবং বিভিন্ন রকম বিভিন্নভাবে সঞ্চিত আধানের জন্য তড়িৎ ক্ষেত্র বিভব, মানে এখানে একটা আধান, এখানে একটা আধান, এখানে একটা আধান দিয়ে বলে এই জায়গাটায় তড়িৎ বিভব তড়িৎ ক্ষেত্র কত, এটা প্রশ্ন এরকম করতেই পারে। ওকে, তো এই ব্যাপারগুলো জানতে হবে। এর সাথে সাথে আহ উম, ধারক ও ধারকত্ব খুব ইম্পর্টেন্ট। ধারকের সমবায়ের অঙ্ক, আগের বার সমবায়টা প্রমাণ করতে দিচ্ছিল, এবার আমার মনে হচ্ছে সমবায় দিয়ে তোমাকে অঙ্ক দিতে পারে যে এত ভোল্টেজ দিলাম তার ওই ক্যাপাসিটরটায় কতটা চার্জ জমবে, এই টাইপের অঙ্ক। সমান্তরাল পাত ধারকের আগের বারে এবারে ইনসার্ট করে দিত, আগের বারে তো গ্যাপ কমিয়ে বাড়িয়ে দিয়েছিল, এবারে কিন্তু সমান্তরাল পাত ধারকের মধ্যে কোন একটা ইনসুলেটর ইনসার্ট করে দিতে পারে। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, এবং এবার বিশেষ করে যেটা জায়গাটা ইম্পর্টেন্ট সেটাই বলছি, যে বিভিন্ন সেই ছোট বড় বিন্দু মিলে যাওয়ার অঙ্ক আছে না, ছোট ছোট বিন্দু জমে গেলে বড় বিন্দু হলো, বা বড় বিন্দু ভেঙে ভেঙে ছোট বিন্দু হলো, ক্যাপাসিটির কত পরিবর্তন হলো, এই ধরনের প্রবলেম কিন্তু এবার আসার হেভি চান্স আছে, হেভি। ওকে, তো সমান্তরাল পাত ধারক অবশ্যই করতে হবে। এর সাথে সাথে তোমাকে তড়িৎ দ্বিমেরু, মানে তড়িৎ দ্বিমেরু সংক্রান্ত যত জিনিস আছে প্রতিবারই তো ওখান থেকে প্রশ্ন দেয়, যা আছে সব পড়ে যেতে হবে। এবং গসেস ল, গসেস ল এর প্রয়োগ কোথায় কোথায় হয়, নিরেট বা ফাঁপা গোলক হলে গসেস ল দিয়ে তার বিভিন্ন জায়গায় ইলেকট্রিক ফিল্ড বের করা বা পোটেনশিয়াল এনার্জি বের করা, সেটা কিন্তু বার করা যায়। আর গসেস, আর কি বলা যায় এখান থেকে, আর একটা জায়গা আছে যে গসেস ল যে অ্যাপ্লিকেশন, তার ওই রৈখিক আধানের একটা কিন্তু অ্যাপ্লিকেশন আছে, মানে এরকম স্ট্রেট লাইনে রাখা আছে রৈখিক আধান, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে। গসেস ল এর থেকে সেন্ট, মানে তোমাদের ওই কি বলে, একটা তো লিনিয়ার ডিস্ট্রিবিউশন রয়েছে, তা তো সেটা বললাম। এছাড়া স্ফিয়ার, ঘন এবং হলো, এই বিভিন্ন স্ফিয়ারের মধ্যে আধান থাকলে তার কোথায় কোথায় কোন বিন্দুতে কিরকম তোমার হয়, মানে ফিল্ড বিভব এগুলো তৈরি হয়, সেটা কিন্তু পরীক্ষায় আসার হেভি চান্স রয়েছে। গসেস ল ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ইলেকট্রোস্ট্যাটিক্স এর পারপাসে গসেস ল খুব ইম্পর্টেন্ট। ওকে, এবং এখানে যে তড়িৎ দ্বিমেরু যে জায়গাটা দেখতে পাচ্ছ, তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু মানে ইলেকট্রিক্যাল ডাইপোল, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তড়িৎ দ্বিমেরু জায়গাটা বিভিন্ন রকম জায়গা থেকে প্রশ্ন হতে পারে, তাই তড়িৎ বিভব এই জায়গাটা আমি সাজেস্টিভ কিছু দিলাম না, এই গোটাটাই ভালো করে খুব ভালো করে পড়বে। গত বছর এক্স্যাক্টলি যে প্রশ্ন এসছে সেটা হয়তো আসবে না, কিন্তু ওই ধারে কাছে প্রশ্ন আসতেই পারে, এটা পুরোটা ভালো করে না পারলে কিন্তু সমস্যা হতে পারে। স্টুডেন্টস, আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে। হ্যাঁ, এই ভিডিওটা যেভাবে যেভাবে লেখা আছে তাতে অবশ্যই 80+ স্কোর করা যাবে। এবার যারা 90 পেতে চাইছো তারা কি করবে,
তারা তো মিনিমাম এটা করবেই করবে। তার সাথে সাথে কোশ্চেন ব্যাংকে তোমার যে খাতায় নতুন নতুন প্রবলেম তুমি ফেস করেছো, কোশ্চেন ব্যাংকে নতুন নতুন প্রবলেম ফেস করেছো, সেই প্রবলেম গুলোকে আবার রিভিশন দেবে। ঠিক আছে? প্রবলেম গুলোকে আবার রিভিশন তুমি দিতে থাকবে। এর ছাড়া যেটা করতে হবে, যদি 95 অ্যাবভ পেতে চাও, তাহলে তোমাকে মক টেস্ট রেগুলার দিতে হবে। রেগুলার মক টেস্ট দিতে হবে। তো এই প্রসঙ্গেই বলি, আমি কিন্তু মক টেস্টের একটা সিরিজ নিয়েছি ইউটিউব চ্যানেলে, সেটা অ্যাভেলেবেল, একদমই ফ্রিতে সেটা অ্যাভেলেবেল রয়েছে। মক টেস্ট দিয়েছি কার কোথায় কিরকম ভুল হয়েছে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, একদম আপ টু ইউনিট 10 পর্যন্ত আমি প্রচুর মক টেস্ট তোমার অনলাইনে নিয়েছি। অনেকে বিভিন্ন খাতা পরীক্ষাও দিয়েছে এবং তাদের খাতাও দেখিয়ে দিয়েছে আমি, তাদের কোথাও কোথাও খুব ভালো রকম ভয়ানক মিস্টেক হয়েছে, সেই মিস্টেকগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। আহ, এই ভিডিওটা তুমি মক টেস্ট তুহিন স্যার এইচএস, মক টেস্ট তুহিন স্যার এইচএস, এই কিওয়ার্ডটা ইউজ করবে। কি কিওয়ার্ড? মক টেস্ট তুহিন স্যার। ঠিক আছে? এটা তোমরা ইউটিউব সার্চ বারে লিখে সার্চ করবে, তাহলে দেখবে ভিডিও আসবে। মক টেস্টের কোথায় কি ভুল হয়েছে সেটা আমি বলে দিয়েছি, তার আনসারও আমি ডিসকাস করে দিয়েছি। ওকে? তো স্টুডেন্টস, আশা করছি এই ভিডিওটা দেখার পরে তোমাদের 80 পাওয়াটা কোনো ব্যাপারই না। আর যারা 90 পাওয়ার জন্য ভাবছো তারা অবশ্যই মক টেস্ট দাও, বিভিন্ন রকম প্রশ্ন সলভ করো, বিভিন্ন রকম প্রশ্নগুলোর সম্মুখীন হও, তাহলে দেখবে তোমার কিন্তু ভালো হবে, তুমি ভালো মার্কসও পাবে। ক্লিয়ার? স্টুডেন্টস, আমি এখানে আমার ভিডিওটা শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।